আমার তো আজকাল একটু মেয়েই বেশি পছন্দ, কারণ ছেলেদের কাছ থেকে ছ্যাঁকা খাওয়ার পর আমি চাই সে তার বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকুক। আমার তুমি করো নাই বিয়া, প্রেম করলে এটা বউ বাচ্চা সহ কালো কুকুরের বাচ্চা এনে পালবো তার নাম দিয়ে। ও মানে তোমার এক্স অনেক কালো ছিল? না না, ফর্সা ছিল, কিন্তু আমি একটু দেখতে যাতে একটু অন্যরকম থাকে না, একটু ডেঞ্জারাস। ও তো ডেঞ্জারাসই ছিল। কে মনে করে যে নায়রা খুব খোলামেলা ড্রেস পরে, এইটা কিন্তু দরকার ছিল না। নায়রা অনেক নোংরামো করে আসলে। ডিজেটা তো একটা বাইরের দেশি কালচার, এটা আমাদের বাংলাদেশি কালচার না। তো সেই ট্রেন্ড যদি আমরা ফলো করি, অবশ্যই আমাদের ছোট ড্রেস পরতে হবে, বোল্ড ড্রেস পরতে হবে। তো বোল্ড ড্রেস ছাড়া আসলে অনেক পার্টিতেই এটা রিকোয়ারমেন্ট থাকে যে বোল্ড ড্রেস পরতে হবে। তো এই রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করি। আমি হোটেল রুমে যাওয়ার সাথে সাথে শাওয়ার নিয়ে নিই। আমি দিনে 2বার বা 3বার শাওয়ার করি। এটা শীতকালে অন্তত 2বার, গরমকালে হচ্ছে 4বার। আমার প্রচন্ড গরমের সমস্যা। আমি যদি ওই থার্ড ক্লাস পত্রিকাগুলোর মতো নিউজ দিতে পারতাম, তাহলে এটার ক্যাপশন দিতাম হচ্ছে এই শোয়ের আমি দিনে 3বার গোসল করি। ও মাই গড, ও মাই গড। কোনো পুরুষের দায়িত্ব নিব না। তাহলে আমরা কেন মেয়েদের দায়িত্ব নিব? হ্যাঁ, এটা তো আল্লাহর প্রদত্ত যে হাজবেন্ডের টাকায় ওয়াইফরা খাবে। এখন সিজনে গড়বড়তা কিরকম কাজ থাকে? আমার তো আলহামদুলিল্লাহ প্রতি মাসে 15-20টা কাজ থাকে। উটের দুধ খাইলে উপকার হয়? আমি জানি না। আমিও জানি না ব্যাপারটা। ডিজে পেশা তো অনেক কঠিন একটা পেশা। মানুষ মনে করে যে নিজের প্লেলিস্টের মতো গান বাজালি হয়ে গেল, আসলেই তাই না। না, অনেক টেকনিকের ব্যাপার, অনেক মিউজিক সেন্সের ব্যাপার, অনেক মানে ধৈর্য নিয়ে একটা কাজ করা। অডিয়েন্সকে নাচানো এটা এতটা ইজি না। অনেকে মনে করে যে মেশিন ঘুরালাম যে হয়ে গেল, বাট ইটস নট লাইক দ্যাট। এটা অনেক ডিফিকাল্ট। এটা আগে শিখতে হবে, মিউজিক সেন্স থাকতে হবে, কোন ক্রাউডে কোন সময় কোন গানটা দিতে হবে, এটা হচ্ছে মেজর একটা থিঙ্ক। এটা অনেকে বুঝতে পারে না বা বুঝতে অনেক লেট হয়ে যায়। তো এই জিনিসগুলো অনেক ডিফিকাল্ট। ডিজে এতটা সহজ না। যখন প্রিন্স ভাই, রাহাত ভাইরা খুব বাজাচ্ছে, আমি খুব চেষ্টা করছিলাম, কিন্তু এত কঠিন লাগে। আমার পছন্দ অনেক ফাংশনস প্লেয়ারের ভিতরে অনেক ফাংশনস থাকে। আর সেম দেখতে প্লেয়ার, কিন্তু প্লেয়ারের মধ্যে অনেক ডেফিনেশন আছে। RX একটা, RX2 একটা, RX3 একটা, এক্সেক্ট একটা, এজেট একটা, কন্ট্রোলার আলাদা, DDLX আলাদা, সবকিছু আলাদা আলাদা। তো সবগুলোর ফাংশনও কিন্তু আলাদা আলাদা। এবং আমি যদি ওয়ার্ল্ড ডিজে দেখি, ওরা তো সাউন্ড নিজেরা প্রডিউস করে। আমাদের এখানে মোস্টলি সাউন্ড প্লে করে। এই গ্যাপটা কেন? আমাদের এখানে ভালো প্রোডাকশনের মানুষ নেই যারা আমাদেরকে শিখাবে। আচ্ছা, আমরা যে প্রোডাকশনের কাজ শিখবো এরকম কোনো স্কুল নেই, যেটা বাইরের দেশে আছে। যেমন হিপ হপের কথা যদি বলি, যে আগে ছিল না, লাস্ট 3-4 ইয়ার্স বাংলাদেশে হিপ হপ অনেক জনপ্রিয়, যেটা আমরা আগে চিন্তা করিনি, কিন্তু এখন খুব হচ্ছে, গান হচ্ছে, মিলিয়ন্স, 100 মিলিয়ন্স পার করতেছে। বাট ডিজেটা তো তার অনেক আগে থেকে শুরু বাংলাদেশে, তাই না? কিন্তু মার্কেট পেয়েছে অনেক লেটে। ডিজেটা মানে হচ্ছে, মানুষ আগে মনে করতো এখানে পার্টি হচ্ছে, এখানে মনে ভালো কিছু হচ্ছে না। বাট যখন ডে বাই ডে দিন যাচ্ছে, মানুষ দেখছে যে না, ডিজেটা আসলে অন্যরকম একটা জিনিস, এটা আলাদা একটা মজা, এটা আলাদা একটা এনজয়মেন্ট। তখন মানুষ আসলে ডিজেটার দিকে ফোকাস দিচ্ছে। এখন ডিজের চাহিদা বাড়ছে। এখন সিজনে গড়বড়তা কিরকম কাজ থাকে? আমার তো আলহামদুলিল্লাহ প্রতি মাসে 15-20টা কাজ থাকে। যদি আমি নেই 30 দিনে 32টা কাজও নিতে পারি, বাট আমি নেই না। আমি 15-20টা নেই সর্বোচ্চ। এর বেশি লোড নিলে আমি অসুস্থ হয়ে যাই। অনেকে মনে করে যে নায়রা খুব খোলামেলা ড্রেস পরে, এইটা কিন্তু দরকার ছিল না। নায়রা অনেক নোংরামো করে আসলে। ডিজেটা তো একটা বাইরের দেশি কালচার, এটা আমাদের বাংলাদেশি কালচার না। তো সেই ট্রেন্ড যদি আমরা ফলো করি, অবশ্যই আমাদের ছোট ড্রেস পরতে হবে, বোল্ড ড্রেস পরতে হবে। তো বোল্ড ড্রেস ছাড়া আসলে অনেক পার্টিতেই এটা রিকোয়ারমেন্ট থাকে যে বোল্ড ড্রেস পরতে হবে। তো এই রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করি। দেখা যায় আবার কিছু কোম্পানিতে আমি আজকে 4 বছর 5 বছর ধরেও কাজ করছি, তো তারা কিন্তু আমার ভালো কাজের জন্যই কিন্তু এত বছর ধরে কন্টিনিউ করে। কন্টিনিউ করছে। একবার ডাকে, কিন্তু রিপিট করতে গেলে যোগ্যতা লাগে। তোমার ড্রেস নিয়ে সবসময় কথা, আমি এটার খুব বিপক্ষে, যার যা ইচ্ছা পড়ুক, হু কেয়ার্স। বাট তোমার সমপেশার মানুষ ভাই তোমাকে নিয়ে কথা বলে, একই পেশার মানুষও, এবং আমি তোর মতামত জানতে চাই এই সম্পর্কে। আসলে এটা খুব বেশি খারাপ লাগে। আমাকে নিয়ে প্রচুর স্ট্যাটাস দেয় আমারই সার্কেলের লোকেরা, আমারই কলিগ। তারা আমাকে বলে যে তাদের মিক্স আমি বাজাই। এখন সে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস সেদিন দিয়েছে যে ফিমেল ডিজেই হচ্ছে চামড়া বিক্রি করে, এই জন্য এত বেশি অ্যাওয়ার্ড পাচ্ছে, আর আমার রিমিক্স ইউজ করে সে হচ্ছে পপুলার হয়েছে। এটা তো ভুল কথা। তার একটা রিমিক্স হয়তো আমি প্লে করি, সেটা হচ্ছে পাগলা হাওয়া।
এটা তার মিক্সটা আমার ভালো লাগছে, আমি প্লে করি। আমরা তো বেশিরভাগ হিন্দি গান বাজাই, হিন্দি গানের মিক্স বাংলাদেশে কয়টা বানায়, Right. সব তো বাইরে থেকেই আসে। তো আমার ইন্ডাস্ট্রির লোকেরাই আমাকে নিয়ে পচায়, আর বাইরের মানুষের কথা আর কি বলবো, তারাই বলে না এরা অনেক ছোট ড্রেস পরে, নোংরামো করে, এটা করে সেটা করে, অনেক কিছু বলে, যেগুলো আসলে আমি অনেক সময় শুনি, অনেক সময় শুনি না, দেখেও না দেখার ভান করি। এবং আমি আমি একটা নিউজ আমি জাস্ট দেখতেছিলাম, এবং নিউজের প্রিন্ট আউটও আমার কাছে আমার টিম দিল, আমি দেখে খুব অবাক হয়েছে। মনে হলো যে মোস্টলি হচ্ছে তোমার নিজেদের লোক যারা লিখছে, কমেন্ট করছে, এবং জিনিসটা আমার কাছে বেশ অদ্ভুত লাগলো। এর মধ্যে কি আসলে কোনো পলিটিক্স আছে নাকি জেলাসি কাজ করছে অবশ্যই নাকি পলিটিক্স মতবাদ? আছে, অনেকে চায়। আমি যখন চিটাং থেকে আসি, যেহেতু আমার চিটাংয়ে হচ্ছে একটু বড় হওয়া, আচ্ছা। বিকজ অফ আমার বাবা চট্টগ্রাম বন্দরে ছিল, আমার ওখানে হচ্ছে মাস্টার্স কমপ্লিট পড়ালেখা করেছি তো চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। তো সেই ক্ষেত্রে আমি চিটাংয়ে অনেক সময় ছিলাম। আমি চিটাংয়ের এক ডিজে থেকে ডিজে শিখছি। কেসে? আমি তার নামটা আর বলতে চাচ্ছি না, তার সাথে সম্পর্ক এখন নেই, তো আমি নাম বলতে চাচ্ছি না, সে ভালো থাকুক। বাট আমাকে নিজে শিখিয়েছে, কিন্তু God আমাকে bless. মাইক্রোফোন ধরাটা শিখিয়েনি, আমাকে এমসি করার শিখায়নি। তো আমি যখন ঢাকায় এসে 2021-এ শিফট হই, আমার মাস্টার্স কমপ্লিট, মানে মাস্টার্স পরীক্ষা শেষ করে আমি ঢাকায় শিফট হয়ে যাই। আমার বাড়ি পুরান ঢাকা মিডফোর্ডে, বাট মিডফোর্ডে দাদি বাড়ি, ওখানে তো আর আমাদের যাওয়া হয় না, আমাদের সবকিছু এখন নতুন ঢাকাতে। আচ্ছা। তো আমরা এখন পুরান ঢাকাতে, পুরান বাড়ি আছে, দাদিও আছে, আমরা যাই ঘুরে ফিরে চলে আসি। এমনকি আমার দাদিরাও কিন্তু আমার ইন্টারভিউগুলো দেখে, আমার পেজে ফলো দেওয়া, দাদি ফুপু সবাই, এভরিওয়ান সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। দেখতে কার মতো হইছো? আমি আমার দাদির মতো। আহা। আমার তো আজকাল একটু বেশি পছন্দ, কারণ ছেলেদের কাছ থেকে ছ্যাঁকা খাওয়ার পর উফ উফ, তাও আমার জেলার মানুষ ছ্যাঁকা দিচ্ছে, আমি এক্স্যাক্টলি দুঃখে বাঁচি না। ছ্যাঁকা খাইছো কয় বছর হইলো? 2 বছর। আমাকে বলো না ছ্যাঁকার গল্পটা, এত ইন্টারেস্টিং ওর ছ্যাঁকার গল্পটা। আসলে কি বলবো, বললে আবার পরে বলবো কি এই তুমি আমাকে নিয়ে আবার বলছো। আচ্ছা, নাম বলার দরকার নেই, বলো না, কাহিনী। নাম তো কখনোই বলবো না, এগুলো পার্সোনাল ব্যাপারে। আমি চাই সে তার বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকুক। আচ্ছা, আমার বিয়া তুমি করো নাই, বিয়া প্রেম করলে এটা বউ বাচ্চা সহ? মানে আসলে আমি তো জানতাম না তার বউ বাচ্চা আছে। সে আমাকে বলেছিল তার ডিভোর্স হয়েছে, বাট তার ডিভোর্স হয় নাই, দ্যাটস ওয়াই আমি তার সাথে ব্রেকআপ করছি। ওকে। তো এর পরবর্তীতে তাকে একটাই কথা সবসময় বলি, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে ভালো থাকো, তুমি আর 2 নম্বরে এগুলো কইরো না, ছেড়ে দাও, একজনকে নিয়েই থাকো, সংসার যখন করতেছো তাকে নিয়েই থাকো, তোমার বাড়িতে থাকো, এর বেশি তাকে নিয়ে আমার বলার আর কিছু নেই। কয় বছর হয়েছে গেছে? 2 বছর রিলেশন ছিল, 1 বছর। 1 বছর রিলেশনে 2 বছরের যন্ত্রণা, ব্রেকআপ। আজ যন্ত্রণা ভুলানোর জন্য একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসছি, বিড়ালটাকে পালি, বিড়ালটাকে নিয়ে আমি খেলি। এখনো তো নিজের বাড়ি করিনি, বাপের বাড়ি আছে, সো বাপের বাড়িতে কুকুর আছে, নিজের বাড়ি হলে কুকুর করব। বাবার বাড়ি কুকুর আছে? হ্যাঁ। কি নাম? ওটার নাম হচ্ছে ব্রুনো। না, ওর নাম তো ওর নাম দিয়েই দিব। হ্যাঁ। ওটা তো একটা দেশি কুকুরের, কালো কুকুরের বাচ্চা এনে পালবো তার নাম দিয়ে। ও মানে তোমার এক্স অনেক কালো ছিল? না, ফর্সা ছিল, কিন্তু আমি একটু দেখতে যাতে একটু অন্যরকম থাকে না, একটু ডেঞ্জারাস, ও তো ডেঞ্জারাসই ছিল, দ্যাটস ওয়াই। আচ্ছা, ওকে, ঠিক আছে। ও, তোমার একটা নিউজ আমার চোখে পড়লো, গুলশানের দাদুদের নিয়ে একটা ক্যাপশন করছিল একটা অনলাইন নিউজ, আমাকে কাহিনী বলো তো। আসলে ব্যাপারটা কি, প্রচন্ড লেভেলের আমার পেজে মেসেজ আসে। হ্যাঁ, কফি ডেটের জন্য 4 লাখ 5 লাখ টাকা দিতে রাজি তারা, শুধু কথা বলবে, কফি খাবে। ইভেন আমি যখন আসতেছি তখন একজন আমাকে ফোন করছে যে আমি কারওয়ান বাজার আছি, তুমি যদি একটু সোনারগাঁতে আসো, আমরা বসে কফি খেতাম। তো আমি আসলে মেসেজ জাস্ট দেখছি, পেজে আসছে, তো আমার মোবাইলও তো আসে, তো এটার রিপ্লাই হয়তো মডারেটর দিলে দিবে, না দিলে নাই, বলা আছে যে এই টাইপসের মেসেজের খুব বেশি বাজে মেসেজ দিলে রিপ্লাই দিবা, আদারওয়াইজ এগুলোর রিপ্লাই দেওয়ার দরকার নেই। তো এমন হয় কি যে এত বেশি মেসেজ আসে, এত বেশি বিরক্ত হই, তো একদিন সাহসী কণ্ঠেতে বলেই দিছি যে প্রচণ্ড ডিস্টার্ব হয়, প্রচণ্ডভাবে আমাকে জ্বালাতন করে, ফোন করে, দেশের বাইরে থেকেও ফোন করে, প্রবাসীরা আরও বেশি ডিস্টার্ব করে, গুলশানের দাদুর থেকে বেশি ডিস্টার্ব করে প্রবাসীরা। ওমান, সৌদি আরব, তারপরে হচ্ছে আর কোন জায়গায়, কাতার কম, ওমান সৌদি আরব বেশি। ওমান তো দুনিয়ার সবচেয়ে বড় লোক দেশ। বড়লোক দেশ হলে কি হয়েছে, বাঙালিরা তো বেশি কাজ করে ওখানে। ও, বাঙালিরা, বাঙালিদের কথা বলছো? হ্যাঁ, অবশ্যই, রেমিটেন্স যোদ্ধা, হ্যাঁ। আমরা তাদেরকে খুব সম্মান করি, তারা রেমিটেন্স যোদ্ধা অনেক। হ্যাঁ, কিন্তু তারা যে এত সময় কোথায় পায় আমি বুঝি না। তারা দেখা যাচ্ছে কি নেটের নাম্বার থেকে কন্টিনিউয়াসলি ফোন করতে থাকে। আমি লিটারেলি বিরক্ত হয়ে মাঝে মধ্যে আমার অফিসিয়াল যে নাম্বারটা এটা অফ করে রাখি। এমন সময় যায় যে ক্লায়েন্টরা আমাকে ফোন করে পায় না।
তো এটা খুবই একটা অকওয়ার্ড, আমার জন্য খুব বিরক্ত লাগে। আমি লাস্ট একটা অ্যাওয়ার্ড শোতে তখন বলেছি যে প্লিজ প্রবাসী ভাইয়েরা, আপনাদের বউ বাচ্চা আছে, আপনারা তাদেরকে নিয়ে ভালো থাকুন। একটা সুন্দর মেয়ে দেখলেই যে প্রেম করতে হবে, আর প্রেমের যদি সাড়া না দেয় আপনারা বাজে কথা বলবেন, পেজে এসে কমেন্ট করবেন বাজেভাবে, খুব বেশি ফোন দিয়ে ডিস্টার্ব করবেন, এগুলো তো আসলে মানানসই নয় আপনাদের। তাহলে আসলেই দেশের বাইরে কাজ কম, আপনারা প্রেম করেন বেশি, পরক্রিয়া করেন বেশি। এই টাইপসের কিছু কথা আমি বলেছি লাস্ট ইন্টারভিউতে। আমি আমার টিমকে বললাম যে যে কোনো একটা নিউজের কমেন্টগুলো প্রিন্ট করতো। তো অনেস্টলি স্পিকিং প্রত্যেকেরই অসুবিধে হচ্ছে শুধুমাত্র পোশাকে। আমি বুঝলাম না জিনিসটা, যে মানে আমরা আসলে কোথায় আসি। আসলে আমরা কোথায় আছি এটার একটু আমি ডেফিনেশন দিই। সেটা হচ্ছে তারা আমাকে পেজে এসে কমেন্ট করবে যে বাজে ড্রেস পরে, তারাই আবার মেসেজ দিয়ে আসিস বলবে। কে, আমার পছন্দ না হলে আমার পেজে আসবি কেন? এটাই এক্স্যাক্টলি আমার কথা। আমি কিন্তু এটা লাইভে গিয়েও অনেক সময় বলেছি। তা আবার কি হয়, আমাকে যখন দেখে কোনো প্রোগ্রামে এসে কিন্তু সেলফি তুলে, আপু আপনার বিগ ফ্যান বিগ ফ্যান, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, পেজে মেসেজ করবে, কিন্তু কমেন্টের জায়গায় গিয়ে তখন বাজে কমেন্ট করবে। এটা তাদের অভ্যাস। এদের মানে ওই যে বলে না, প্রেমে সাড়া না দিলে তখন খারাপ হয়ে যায়। আর তারা তো খুব লেম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেগুলো তার বলা যাচ্ছে না। তোমার কি নিজের কখনো মনে হয় যে তোমার অ্যাটায়ার বা তোমার ড্রেস অ্যাকচুয়ালি আমাদের সোসাইটির জন্য বেমানান বা উচিত না, এরকম কখনো না, তোমার নিজের এরকম লাগছে? কোনো সময় মনে হয় না। কারণ কি, আমি রোজার মধ্যে যখন ইন্টারভিউ দিয়েছি তখন কিন্তু আমি একটা ভদ্র ড্রেস পরে গিয়েছি। আজকেও যখন আমি এখানে আসলাম, আজকে একটু ওপেন ড্রেসই পরেছি, বাট আমি কিন্তু ওড়না পেঁচাই আসছি। আমার ড্রেস কেউ দেখতে পাবে না যেভাবে আসছি। আমার যেখানে যেরকম প্রয়োজন আমি কিন্তু সেখানে সেরকমই পরছি। ওকে, যদি ক্লায়েন্টের তো তোমার হচ্ছে ইয়ে অনুযায়ী, কি বলে, অবস্থান অনুযায়ী তুমি পোশাক অবস্থান পরো। অনুযায়ী ড্রেস চেঞ্জ করছি। রাতে আমার গায়ে হলুদের শো, সেখানে আমি অবশ্যই ছোট ক্রপ টপ পরে যাব না, আমি একটা লং টাইপসের ড্রেস পরে যাব। রাইট। সো তারপরেও মানুষ কিন্তু আমাকে নিয়ে বাজে কথা বলবে। এখন আমরা যখন আলোচনায় থাকি, সমালোচনাটা বেশিই হয়। এই জন্য আমি নেগেটিভ কমেন্টগুলো বড় বড় মানুষদের নিয়ে কার্টুন বানায়, আর আমরা কে? হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমার এগুলো এখন আর ভালোই লাগে যে আমার কমেন্ট যদি দেখি মডারেটর ডিলিট করে দেয়, আর বাকি সময় আমিও ডিলিট করি বসে বসে। আমি বেকার সময় এগুলো বসে বসে ডিলিট করি, দেখি কে কি করলো, আর ব্যান করে দিই। হোয়াট অ্যাবাউট ইওর প্যারেন্টস? বাপ মায়ের মন্তব্য কি? আমার বাবা মা হ্যাপি আমাকে নিয়ে। তাদের আচ্ছা। কথা ছিল তুমি পড়াশোনা শেষ করো, তারপর তুমি যা ইচ্ছা করো। আমি হোটেল রুমে যাওয়ার সাথে সাথে শাওয়ার নিয়ে নিই। আমি দিনে 2 বার বা 3 বার শাওয়ার করি। এটা শীতকালে অন্তত 2 বার, গরমকালে হচ্ছে 4 বার। আমার প্রচণ্ড গরমের সমস্যা। আমি যদি ওই থার্ড ক্লাস পত্রিকাগুলোর মতো নিউজ দিতে পারতাম, তাহলে এটার ক্যাপশন দিতাম হচ্ছে এই শোয়ের, আমি দিনে 3 বার গোসল করি। ও মাই গড, ও মাই গড, 3 মিলিয়ন ভিউজ হইতো তাহলে, বা আরো বেশি হতো। ও মাই গড। ওরা তো দেখা যাচ্ছে কি, আমি যাদের ভালো ভালো নিউজ চ্যানেলগুলোতে যখন আমি বলি কথা, তারা ওগুলোকে ক্রপ কাট করে নিয়ে তারা সেল করে, তাদের ভিউজ ব্যবসা করে। মানে প্রতিষ্ঠিত কয়েকটা চ্যানেল বাদে খুব মুশকিল, এবং এই যে নিয়ন্ত্রণ করার চেষ্টা লাইক করতেছে আপনার নিউজগুলো যখন যাবে, এখান থেকেও ক্রপ কাট করে নিয়ে কিছু ইউটিউব ব্যবসায়ীরা কিন্তু ইউটিউবে ছেড়ে দিবে। কথা আমি বলছিলাম একটা অ্যাওয়ার্ড শোতে, আমি কারোর সাথে বেড শেয়ার করি না, এই নাটা কেটে করিটা দিয়ে ছেড়ে দিছে, হয়ে গেল। রিয়েলি? ইয়েস, এরকম অনেক নিউজ। এটাকে অপতথ্য বলে, অপতথ্য, এবং অপপ্রচার। এর জন্য কেস করাটা মানে জায়েজ। এখন কয়জনের নামে করব? ট্রু। এই ইন্ডাস্ট্রিতে কি অনেক পলিটিক্স আসছে? অবশ্যই। অনেকে আমাকে সরাতে চায়, অনেকে আমার জায়গায় আসতে চায়। শত্রু বরং বেশি কাজে আসে বন্ধুর চাইতে, এক্স্যাক্টলি। তাই না? আমি তো এখন বন্ধুই রাখি না, আমার কোনো বন্ধুই নাই এখন, সব বাদ। আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার আব্বু আম্মু আর আমার বিড়ালের বাচ্চা। তার বাইরে আমার দুনিয়াটা খুবই ছোট এখন। আমি এই 3জনকে নিয়ে ব্যস্ত। এই 3জনের বাইরে আর কারোর সাথে কোনো কথাও হয় না। দাদি বাড়ি যাই, ফোন দিয়ে তো অনেক বকাঝকা করে। শুক্রবারে যদি সময় পাই দাদি বাড়ি চলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি। জানে যে আমার কাচ্চি খুব পছন্দ, আর আমি হঠাৎ করে এত গেইন হচ্ছে ওয়েট, এটা কিন্তু কাচ্চির জন্যই। লাস্ট 3 পুরান মান্থস ঢাকার লোক কাচ্চি খাবা না, এটা হয় নাকি? এখন আমার না প্রচুর কাচ্চির ক্রেভিংস। তারপর পরশুদিনও পোলাও খাইছি, গতকালকে বিরিয়ানি খাইছি। জিভে জল এনে দিচ্ছে বাবা। এই পেশাটাই তো অনেক রিস্কি। ইয়েস। তার উপরে একজন নারী, এবং যে নারী সারা রাত কাজ করছে, হাজারটা পুরুষের বিনোদনের জায়গাটায় দাঁড়ায়, তাকে সোশ্যাল বুলিং সহ্য করতে হয় না অনেক বেশি? অনেক অনেক হিউজ। আমি তো অনেক সহ্য করি, বাকিদেরটা জানি না, কারণ বাকিদের হাজব্যান্ড আছে, আমার তো হাজব্যান্ড নেই।
আর বাকিদের যে ব্যাপারটা, তাদের হাজবেন্ডরাই তাদেরকে ডিজে বানিয়েছে, হাজবেন্ড পাশে দাঁড়িয়ে থাকে, কোনো সমস্যা হয় না, কোনো মানে অনলাইনে কোনো বুলিংয়ের শিকার হয় না। বাট আমি যেহেতু একা কাজ করি, একা কক্সবাজার যাই, সবাই এটাই মনে করে না এরা মনে হয় বেড শেয়ার করে, এই জন্য এত কক্সবাজার ট্যুর দেয়। বাট কক্সবাজারের কর্পোরেট শোগুলো কিন্তু বেশি হয়, সব ইভেন্ট তো ওখানেই হয়। বাংলাদেশে ঘোরার মতো জায়গায় কিন্তু ওটাই একটা ইজি প্লেস। বান্দরবন সাজেক আছে, বাট ওখানে ফ্লাইট নাই, অনেকে কিন্তু চাইলেও যেতে পারে না, ওখানে অনেক ট্রাভেল করতে হয়, একদম অনেক জার্নি, অনেক কষ্ট। সো কক্সবাজারটাও সবার জন্য ইজি, ওখানে যায়, ঘুরছে, শো করছে, কনফারেন্স করছে, তো অনেকে অনেক কিছু বলে। কিন্তু কক্সবাজারে বেশি ইভেন্ট হয়, ওখানেই আমি বেশি ইভেন্ট করি। অনেকে এখন বলে যে তুমি তো কক্সের কুইন, প্রতি মাসেই তোমার 9-10টা শো কক্সেই থাকে। তো এটা তো শুনতেই হয়। আর স্টেজের যে ব্যাপারটা, ওটা হচ্ছে টোটালি আমার আগে থেকে কমিউনিকেশন করা থাকে যে স্টেজে কেউ উঠবেন না, স্টেজে উঠলে আমি গান অফ করে দিব, ভিডিও করলে গান অফ করে দিব। আর হচ্ছে আমি স্টেজে ডাকি শুধু মেয়েদেরকে, আপুরা এসে স্টেজে ডান্স করতে পারেন, এতটুকুই। পরিবারে বা আত্মীয় স্বজনদের মধ্যে আলোচনা কেমন হয়? পরিবার আত্মীয় স্বজনের মধ্যে তারা তো খুব মজা নেয়। মজা নেয় বলতে হচ্ছে তারা খুব প্রাউড ফিল করে যে আমাদের গোষ্ঠীতে একটা মেয়ে আছে যে মডেলিং করছে, ছোটবেলা থেকে নৃত্য করছে, নৃত্যশিল্পী ছিল। নাচ শিখেছিলে? হ্যাঁ, আমি শিশু একাডেমি থেকে নাচ শিখেছি, পরবর্তীতে শিল্পকলাতে গিয়েছি, এটিএন বাংলা, চ্যানেল আই, বিটিভি সব চ্যানেলে আমি নাচের প্রোগ্রাম করেছি। ঈদের যে ঈদ বিনোদন শোগুলো হতো তখন প্রাইম জিনিস করছো সব। আমি অনেক চ্যানেলে কাজ করেছি। অনেকে বলে যে না এরা এত লক্ষ টাকা ড্রেস পরছে, কিন্তু সব তো স্পন্সর, আমার তো না। অনেকে বলে যে তোমাকে দুদকে ধরবে, এমনকি যে ধরার কোনো স্কোপ নাই, বিকজ অফ আমার নামে যে ডিজে কোম্পানিটা আছে ওইখানে টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট আছে, ট্রেড লাইসেন্স আছে, প্রতি মাসে আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি। সো আমাকে ধরার মতো কোনো অপশন নাই। আমি যদি 10 টাকাও ইনকাম করি, 5 টাকা আমি সরকারকে দিচ্ছি। 2006 সাল থেকে আমি ট্যাক্স দিই। কত বছর হলো খোদা। আমাদের নিজেদের মিউজিক, নিজেদের গান, ধরো লালন বলো, বাউল বলো, এইগুলো তো ডিজেতে বাইরের দেশগুলো, ইভেন বাদশা পর্যন্ত আমাদের সুরগুলো কপি করার চেষ্টা করেছে, দেখেছি। দেন ওয়াই উই আর নট ডুইং থিং লাইক? আসলে আমরা কিভাবে করব, কারণ হচ্ছে ক্রাউডের চাহিদা হচ্ছে হিন্দি ট্র্যাক। ও মানে দোষটা আমাদের, যারা আমরা লিসনার, আমাদেরই দোষ। মানে আমরা যারা শুনে অভ্যস্ত। আমরা যতই ট্রাই করি না কেন, আমরা যদি লালনের একটা গান ছাড়ি, 1 মিনিট নাচবে, 2 মিনিটের সময় বলবে গান চেঞ্জ করেন, দূর থেকে দেখাবে চেঞ্জ করেন। সো চেঞ্জ করতেই হবে, এগুলো চলবে না। কিন্তু যখন আমরা কনসার্টে যাই তখন কিন্তু ঠিকই লালন সুমি আপুর গান শুনছে, কিন্তু এটাই সেম গান যখন আমি ডিজেতে রিমিক্স আকারে দিব, তখন মানুষ শুনতে পছন্দ করবে না। কিছু ব্যাপার আছে, ডিজে মানে তার একটু অন্য রকমই চিন্তা করে, একটু রিমিক্স ট্র্যাক, একটু হিন্দি ট্র্যাক, ইংলিশ ট্র্যাক। ইংলিশে অনেকে বলে যে ডান্স করব, পরবর্তীতে গিয়ে লাইক আমি কিছু কোম্পানির নাম না বলি, বাট তাদের ডিমান্ড থাকে অ্যাফ্রো বা টেকনো। ওকে ফাইন, অ্যাফ্রো বা টেকনো ফার্স্টে থেকে দিচ্ছি, কিছুক্ষণ নাচলো, লাস্টে এসে বলবে কি নাগিন ডান্স লাগবে। এক্স্যাক্টলি নাগিন লাগবে। আই নো ব্রাদার। নালে তোমার তো শত্রু কেন বোন? শত্রু ভালো কাজ করলে শত্রু তো হবেই। আমাকে দেখতে পারে না, কিন্তু আবার আমার আইডি সার্চ করে করে দেখে। পার্সোনালি আমাকে পছন্দ করে না, কিন্তু ফেসবুকে আমাকে সার্চ করে দেখে। যদি নোটিফিকেশন আসতো আমার মোবাইলে, তাহলে অনেক নোটিফিকেশন পাইতাম যে কে কে সার্চ করছে আমার আইডি দেখছে, যেটা ইমুতে দেখা যায় যে কে কে আমার প্রোফাইল দেখছে। হ্যাঁ, ইমুতেই সিস্টেমটা আছে, বাট আমি ইমু ইউজ করি না, আগে ইউজ করতাম। মা তো ইমু ইউজ করে, যেহেতু আমার বোনের সাথে কথা বলে, তো আমি দেখি যে মার প্রোফাইল কে কে দেখছে, ওখানে শো করে। কিন্তু এটা যদি ফেসবুকে থাকতো তাহলে আমি দেখতে পেতাম যে আমার হেটার্স কারা কারা আমাকে প্রতিদিন একদম স্টক করছে। লাভ সাইন দিয়ে আসা যাইতো, আসছো থ্যাংক ইউ, একটা পোক দিয়ে আসতাম। ওরা প্রতিনিয়ত আমাকে, তারা ব্লগ দেয় না, তারা আমাকে সার্চ করে করে দেখে, দেখবেই যে আমি কোন কোম্পানি কাজ করছি, কি করছি না করছি। আমাকে একটু গসিপ করতে হবে না, তাদের তো কোনো কাজ নেই। বাংলাদেশে তো রাজত্ব করছেই ফিমেল ডিজেরা। তাই তো আসলে হ্যাঁ, তো আসলে ফিমেল ডিজেরা রাজত্ব করছে। আর ভালোও লাগে, একটা ডিজে মেয়ে নাচতেছে, নাচাচ্ছে, ভালো লাগে। সব থেকে বড় শত্রু হয়েছি যখন থেকে আমি অ্যাওয়ার্ড নেওয়া শুরু করেছি। এখন আমি যখন 9 বছর ধরে কাজ করছি, আমাকে যখন কেউ মনোনয়ন দিচ্ছে, নমিনেশন দিচ্ছে, আমি কেন অ্যাওয়ার্ড নিব না? এখন ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন আসছে, আপনি টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছেন।
তা আমি বলেছি যে আমি টাকা দিয়ে কেন অ্যাওয়ার্ড নিব, তাহলে তো এর আগেই নিতে পারতাম, এর আগেও তো সেম অ্যাওয়ার্ডগুলো হয়েছে, তখনই তো নিতে পারতাম। আমার কাছে মনে হয়েছে আমি 8-9 বছর কাজ করি তারপর অ্যাওয়ার্ড নিব। সনিকা আপুও কিন্তু অনেক পরে এসে অ্যাওয়ার্ড পেয়েছে। তো অ্যাওয়ার্ডের ব্যাপারটা কিন্তু অনেক দিনের এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার, ফেস ভ্যালুর একটা ব্যাপার। যেহেতু আমি আগে থেকে মিডিয়াতে কাজ করি, আমাকে চিনে টুকটাক, প্রত্যেকটা টুকটাক প্রডিউসাররা চিনে, ডিরেক্টররা চিনে, সো আমাকে অ্যাওয়ার্ড দেওয়াতে এটা স্বাভাবিক। আমি কাজও করছি ভালো, অনেক প্রমিনেন্ট কোম্পানিতে কাজ করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি। আর অ্যাওয়ার্ড দেওয়াটা তো তোমার হাতে না, এটা হচ্ছে যারা দিতে চাচ্ছে তাদের হাতে। হ্যাঁ, ইভেন ওখানে তো একটা জুরি বোর্ড থাকে, জুরি বোর্ডের সবাই মিলে একটা ডিসিশন নিয়ে একজনকে নমিনেশন দিচ্ছে। তো আমার নেক্সট আরও 4-5টা অ্যাওয়ার্ডের নমিনেশন আছে, এগুলো দেখে তার আরও জ্বলে পড়ে মরে যাচ্ছে। টোটাল হচ্ছে মিনিমাম 16-17টা অ্যাওয়ার্ড এ পর্যন্ত পেয়ে গেছি। তো এর পরবর্তীতে শত্রু আরও বাড়ছে। অ্যাওয়ার্ড কেন নিচ্ছি আমি চামড়া ব্যবসায়ী, এভাবে লিখছে। চামড়া ব্যবসায়ী মানে লাইক রুম ডেট করি ক্লায়েন্টের সাথে, বা হচ্ছে যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তাদের সাথে। ওরা এসে দেখা গেছে এই এক্স্যাক্টলি মনে হচ্ছে তার বাপ ছিল, তার বাপের সাথে ছিলাম। সো স্যাড, আমি এভাবে কথা বলি, আমি আসলে ক্লিয়ার কাট কথা বলি বলে এই সবার কাছে একটু শত্রু বেশি। আর সব থেকে বড় শত্রু আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, তারা কেন নিতে পারছে না। আমি ইভেন এটাও স্ট্যাটাসে লিখেছি, তোমরা অ্যাওয়ার্ড নিতে পারছো না, এটা তোমাদের যোগ্যতার অভাব, এখানে তো আমার কিছু করার নেই। আমি তো বলি নাই যে তোমাদেরকে অ্যাওয়ার্ড না দিই। ওমেন্স ডের অ্যাওয়ার্ড যখন ডিজে সনিকা আপু পেয়েছে, আমি কি কোনো কথা বলেছি? বলিনি। আমি অ্যাওয়ার্ড নেওয়ার আগে গ্রিন অ্যাওয়ার্ড নিয়েছে, আমি কি কিছু বলেছি? এটা এত যার যার পার্সোনাল ব্যাপার, ওকে মনোনয়ন করছে, ও অ্যাওয়ার্ড নিচ্ছে, আমাকে মনোনয়ন করছে, আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, আমি কেন অ্যাওয়ার্ড নিব না? সম্মানিত হতে তো সবারই ভালো লাগে, তো আমি কেন অ্যাওয়ার্ড নিব না? সঠিক। আমাদের দেশে পেশাটার বিস্তার কতটুকু করে খাওয়া যায় যদি এইভাবে বলি? অবশ্যই করে খাওয়া যায়, আমি তো করে খাচ্ছি। সংসার চালাইতে পারবা? হ্যাঁ, ইনশাল্লাহ। জামাই রেখে বসে খাও তুমি? না, জামার যে ব্যাপারটা অবশ্যই তার ইনকাম থাকতে হবে, জামার ব্যাপারটা আলাদা। এই জামার টাকায় আমি খাবো, আমার টাকায় জামাই খাবে না, আমি জামাই চালাবো না। এইরকম নারী স্বাধীনতা চাই না, আমরা বসে খাইতে চাই বছরের পর বছর। এরকম একজন আমাকে গতকালকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, আপনাকে আমার খুব ভালো লাগে, আমি একজন বেকার ছেলে, আপনি যদি আমার দায়িত্ব নিতেন। প্লিজ নাও, প্লিজ নাও। ও নো, সরি সরি সরি। আমরা সারা জীবন কেন দায়িত্ব নিব, তোমরা নাও। আমি একটা বিড়ালের দায়িত্ব নিয়েছি, আমি মাসে মাসে এতিমখানায় কিছু না কিছু ডোনেট করি, এটাই আমার দায়িত্ব। এর বাইরে আমি কোনো পুরুষের দায়িত্ব নিব না। তাহলে আমরা কেন মেয়েদের দায়িত্ব নিব? হ্যাঁ, এটা তো আল্লাহর প্রদত্ত, আল্লাহ তো সৃষ্টি করে দিয়েছে যে হাজবেন্ডের টাকায় ওয়াইফরা খাবে। কি একটা ভেজাল। আমার মনে হয় যে আমরা বহু বছর ছেলেরা করছি, 1,00,000 বছর করছি, এবার আমরা নেক্সট 1,00,000 বছর বসে থাকবো আর খাবো। ওই যে আপনাদের জন্য হুর আছে না উপরে, আর দরকার নেই হুর দিয়ে কি হবে, খিচুড়ি লাগবে, কাচ্চি লাগবে। না, ওই যে বলে না মানে ওপারে গেলে হুর থাকবে জান্নাতে, তো ওগুলো আসলে বলার কথা আর কি বলে না। খিচুড়ি চাই, কাচ্চি চাই। কাচ্চির কথা বলে না, ডক্টরে মানা করে দিয়েছে, আর কাচ্চি খাইতে পারবো না, কাচ্চি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। কখনো খুব কান্না করছো? অনেক। লাস্ট এই যে গত মাসে কক্সবাজারে ছিলাম, 3 দিনের একটা ইভেন্ট ছিল। তো 3 দিনের ইভেন্টে সকালে ফ্লাইট, আমার 8:55 ফ্লাইট। তো আমি শো শেষ করে আসছি 4টা বাজছে, দেখলাম যে কয়েকজন ডিজে আমাকে নিয়ে খুব বাজেভাবে স্ট্যাটাস দিছে। এগুলো দেখে এত খারাপ লাগছে, আমি দরজা বন্ধ করে 2 ঘন্টা কান্না করছি। এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্টের ভাইয়ারা তো আমাকে চিনে, তো তারা আমাকে দেখে বলছে, আপু কি অসুস্থ? আমি হ্যাঁ ভাইয়া, একটু ঠান্ডা লাগছে। মানে আমার নাক মুখ এভাবে লাল হয়েছিল, মানে আমি নিতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি করি। আমার ইন্ডাস্ট্রির মানুষই যদি আমাকে নিয়ে এভাবে কথা বলে, আমার যাওয়ার জায়গাটা কোথায়? আমার সাপোর্টে কথা বলার মতো একটা মানুষ নাই, আমার সাপোর্টে কেউ কথা বলে না। কিন্তু তারা তাদেরটা ঠিকই, যখন তাদের গায়ে লাগে তখন তারা ঠিকই প্রতিবাদ করে। একটা মেয়ে বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে সাইবারে বুলিং করছে, বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউতে বলছে, তারা তাকে স্টপ করাতে পারলো না। তারা দোষ দিল কি আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমাকে কোশ্চেন করা হয়েছিল ডিজে থেকে আসলে নোংরামি হয়? তো আমি বলেছি হ্যাঁ, টুকটাক তো হয়। অনেক ডিজে আছে, ডিজে ক্লায়েন্টদেরকে মদের প্যাক বানায় দেয়, তারা একসাথে বসে ড্রিঙ্কস করে খায়, তারা ড্রিঙ্কস করা ছাড়া
তার স্টেজে উঠতে পারে না, এটা 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 ট্রু কথা, এটা কিন্তু সবাই জানে, ওপেন সিক্রেট। এখন এটা আমি তো নাম কারো মেনশন করিনি, বাট ওই মেয়েটা আমার নাম মেনশন করে আমাকে অনেক বাজে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলছে। পরবর্তীতে আমি কান্নাকাটি করলাম, কান্না করে এয়ারপোর্টে সারা রাস্তা চিন্তা করতে করতে গেলাম কি করব। এয়ারপোর্ট সারা রাস্তা মানে ফ্লাইটে 1 ঘন্টা চিন্তা করলাম। ফ্লাইট থেকে নেমে উবার কল দিলাম, উবার কল দিয়ে ডাইরেক্ট আমি কোর্টে গেছি, কোর্টে গিয়ে মামলা করে দিয়ে আসছি। এটা হচ্ছে আমার ডিসিশন ছিল যে না আমি আর সহ্য করবো না, কারণ হচ্ছে সাইবার বুলিং অবশ্যই সহ্য করা উচিত না। কেউ খারাপ কথা বলতে পারে, সমালোচনা করতে পারে গঠনমূলক, কেউ কারো নামে বাজে কথা বলার অধিকার রাখে না। মিনিমাম 8 থেকে 9টা ভিডিও ছিল একটা চ্যানেলে, ওরা আমাকে নিয়ে খুব, চ্যানেলের দোষ দিব না আমি, দোষটা ওই মেয়ের, দোষটা হচ্ছে ওই মেয়েকে যতই কোশ্চেন করুক, কেন আমি একজনের নামে বলবো? আপনি আমাকে যতই কোশ্চেন করেন, আমি তো কোনো ডিজের নামে বাজে কথা বলবো না। কিন্তু বোন, এই জায়গাটা তো ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে তুমি একটা কমিউনিটিকে নিয়ে খারাপ কথা বললা, সত্য ভালো, কিন্তু সত্য আমরা সব কিছু বলতে পারি না। তো তুমি যখন কমিউনিটিকে নিয়ে বলবা যে কমিউনিটিতে অনেকেই আছে যারা খেয়ে ওঠে, এটা ওটা সঠিক হয়তো, কিন্তু যখন এটা বলতেছো তাহলে তো এর মধ্যে কে কে পড়তেছে তার তো কোনো হিসাব নেই, সবাই পড়েও যেতে পারে। না তো সবাই তাদের না, মন খারাপ হওয়া যে স্বাভাবিক, এবং তারা যে তোমাকে নিয়ে নেগেটিভ বলবে এটাও তো স্বাভাবিক। তাইলে ওকে ফাইন, আমাকে নিয়ে বলো, কিন্তু বলার মধ্যে একটা জিনিস আছে তো, সে তো সীমা, আমাকে সীমা। সীমাটা তো অতিক্রম করে ফেলছে। সে আমাকে নর্তকী বলতেছে, আই হ্যাভ নো মিউজিক সেন্স, আমি মিউজিকের জনরা জানি না, আমি একটা কীট পতঙ্গ, আমি একটা পচা ফল, ইন্ডাস্ট্রি নষ্ট করতেছি। আমি জানতে চাই সে মেয়েটা কত বছর ধরে কাজ করছে, আমার মতো কি সে শিক্ষিত? চট্টগ্রামে বিয়ে করেছিল, 14 বছর একটা মেয়ে আছে, তারপরে মানুষের কাছ থেকে টাকা ধার চায়, মেয়ের দুধের টাকা, মেয়ের দুধ কেনার টাকা নাই, সে মেয়ে বলে আবার বলে দুধ দিয়ে গোসল করে, ইন্টারভিউতে বলেছে। কে? ওই মেয়ে। ও ওকে, উটের দুধে গোসল করলে কি হয়? অনেক সুন্দর হয় বলে। আমিও জানতে চাই বাংলাদেশে কি বলে মিষ্টি, উটের দুধ খাইলে উপকার হয়? আমি জানি না। আমিও জানি না ব্যাপারটা। সো আচ্ছা, যেটা হচ্ছে কথা, আমি তো কারো নাম নিয়ে বলিনি, আমাকে যতই মানে প্রেসের লোক খোঁচাক, আমি তো নাম বলবো না, কিন্তু ওই মেয়েটা এক্স্যাক্টলি আমার নামটা ইউজ করছে নিজে উঠার জন্য, আমাকে নামানোর জন্য। তো তখন আমি না পারতে ওর নামে আমি মামলা করে দিয়ে আসছি। হ্যাঁ, নাম ছবি ব্যবহার করলে অবশ্যই তার, শুধু এক জায়গায় না, টিকটক, ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইউটিউব, যেখানে যেখানে মানুষ দেখে সব জায়গায়। ইভেন ওই মেয়ে পার্সোনাল আইডি থেকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে আমি খুব খারাপ, আমার জন্য চাকা ওয়াশিং পাউডার রাখছে, আমাকে ওয়াশ করবে, কোর্টের ভয় দেখাও, আমি অলওয়েজ রেডি টু গো দেয়ার, এভাবে কথা বলছে। তাই আমি বলছি ঠিক আছে, আমি তোমাকে কোনো কথা বলবো না, আমি মেয়েকে ফোনও দিইনি, কারণ আমার দরকার নেই তোমাকে ফোন দেওয়ার, তুমি যা দিচ্ছ মানুষ দেখে ফেলছে অলরেডি। মিনিমাম ভদ্রতা রেখে আমি যে কারো সমালোচনা করার অধিকার রাখি, এবং সেই সীমাটা আমার জানতে হবে যে আমার কতটুকু বললে আরেকটা মানুষের অপমান হবে না, গঠনমূলক হবে। আসলে আমি যে কথাটা বলছি, আমি কারোর নাম নিয়ে বলি নাই, তাহলে কেউ কিন্তু আমার উপর খেপেনি, তাহলে তুমি কেন খেপলা? তাহলে তুমি এই জিনিসটা করো, এই জন্য তুমি খেপেছো। বাকিরাও তো আছে ফিমেল ডিজে, তারা তো বলতে পারতো, তারা তো বলেনি। তার কথা হচ্ছে কেউ প্রতিবাদ করেনি, তো কি হয়েছে, আমি প্রতিবাদ করছি, আচ্ছা ঠিক আছে, এটা ভালো একদিক থেকে। হ্যাঁ তুমি প্রতিবাদ করছো, কিন্তু তুমি যেসব কথা বলছো এগুলো কি তুমি প্রুফ দিতে পারবা? তো প্রুফ দাও, এবার কোর্টে আসো, কোর্টে এসে প্রুফ দিয়ে যাও, তুমি কেন বলছো কথাগুলা? আমরা চাই ডাঙ্কা বাজাচ্ছো না, কথা হচ্ছে আমি তো শিক্ষিত, আমি লিগ্যাল ওয়েতে যাব, আমি তোমাকে ফোনও দিব না, আমি তোমাকে থ্রেট দিব না, আমি তোমাকে হচ্ছে স্ট্যাটাসও দিব না, কারণ আমি তোমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে তোমার ফেস ভ্যালু বাড়াবো না, আমার প্রোফাইলটা নষ্ট করব না। আমার প্রোফাইলে ঢুকে দেখবে আমার টিকটক, আমার বিড়ালকে নিয়ে ভিডিও, আমার শোজ ভিডিও, আমার অ্যাওয়ার্ডের শোজ ভিডিওস, ছবি, মানুষ এগুলো দেখবে। আমি তোমাকে নিয়ে এসব স্ট্যাটাস এগুলো দিব না, আমার এত সময় নেই। তো আমি যেটা করার আমি করে দিয়ে আসি, বাকিটা হচ্ছে কোর্ট থেকেই ডিসিশন বাট নেবে। এটা আমি শুধু নায়রা বা এই ক্ষেত্রে না, আমি যে কারো ক্ষেত্রে মনে করি যে গঠনমূলক সমালোচনা অবশ্যই আপনার অধিকার আছে, যদি মনে করেন রিস্ক হচ্ছে, নাম নেওয়া যাবে না, ছবি ব্যবহার করা যাবে না, এবং অবশ্যই আপনাকে জানতে হবে কতটুকু সম্মান রেখে বলা যায়। প্রধানমন্ত্রী পর্যন্ত আপনি বলতে পারবেন, কিন্তু অবশ্যই সম্মানহানি করার অধিকার আমাদের কারো নেই। আমরা বলতে পারি আমার পছন্দ হয় নাই, আমার অপছন্দ হয়েছে, বা এরকম হতে পারে। এক্স্যাক্টলি, আমি যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে হ্যাঁ মদের প্যাক বানিয়ে দেয়, সেটা আমি নিজের চোখে দেখেছি, সেটা আমি বলেছি। এখন যেটা আমি বলছি, কিন্তু আমি কারো নাম তো বলি নাই,
কেউ আমাকে অ্যাটাক করতে পারবে না। আন্ডারস্টুড। আমি আমার জায়গা থেকে ঠিক রেখে আমি করছি, কিন্তু ও তো আমাকে অ্যাটাক করছে, অ্যাটাক করে বলছে যে আমি রুম শেয়ার করি, আমি নর্তকী, আমি হ্যান আমি ত্যান, আমাকে অনেক বাজে কথা বলছে। আমি সব শুনছি। আমার রাতে শো ছিল, ওই দিন আমি কিছু করতে পারিনি। তার পরের দিনই হচ্ছে কক্সে গেছি, কক্স থেকে এসেই মামলা করে দিছি। কতবার জীবনে কক্সবাজার গেছো? অনেকবার, এতবার এখন বেশি যাওয়া হয় যে আমি বিচের ধারেও যাই না, রুম থেকেই বেরোই না। রুমে অর্ডার দিয়ে খাই, রুমে ঘুমাই, উপরতলায় যাই শো করি, আবার নিচের তলায় এসে রুমে ঘুমাই। সকালবেলা হোটেল থেকে ফোন দেয় গাড়ির জন্য, শাটল যায়, শাটল গিয়ে নামাই দিয়ে চলে আসে, এতটুকুই। পরশুদিন আসলাম কক্স থেকে। কক্সের টুরিস্টের ধরন কেমন লাগতেছে জানি? টুরিস্টদের আসলে আমরা তো ইনক্রিজিং অর নট? আসলে আমি তো ওভাবে দেখি না, কারণ আমরা তো কর্পোরেট শোতে যাই। ওকে। এই জন্য আমি বাইরের ওয়েদারটা সম্পর্কে আমি জানি না। যদি আমি কোনো পাবলিক শো করতাম তাহলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু ট্যুরিস্টও যায়, বৃহস্পতি শুক্রবার প্রেশার থাকেই, ওটা মিস থাকে না। ভেরি গুড। ইভেন হচ্ছে শবে বরাতের আগের দিন আমার একটা শো ছিল কক্সে, আমি দেখেছি প্রচুর মানুষ কক্সে। তো তখন আমি চিন্তা করছিলাম যে কিরে, এরা কি নামাজ টামাজ পড়বে না, রোজা টোজা রাখবে না আগামীকালকে। আগামীকালকে? ঠিক আছে, কিন্তু তারা তো আসছে আজকে, বাস থেকে আজকে নামছে, তো আগামীকালকে তো তারা যেতে পারছে না। যেও বা কখন নামাজ পড়বে, কখন রোজা করবে? ওই যে ছুটি পাইছে। ছুটি পাইছে। আজকালকার দিনে মানুষরা এটাই করে, ঈদের দিন কক্সে চলে যাচ্ছে। আমার কাছে কি লাগে জানো বোন, কোনো জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা উপরে আসলে একটা রূপ আমাদের বাঙালিদের, ভেতরটা আমাদের কমপ্লিট ডিফারেন্ট। এক্স্যাক্টলি। আমাদের ফোন বেহেস্তে যাবে সবচেয়ে আগে, আর আমরা সব যাবো নরকে। আমার এটা লাগে যে আমরা সব ভালো ভালো জিনিস শেয়ার করি নিজেদের পেজে, এটা ওইটা বাণী অমুক। না, আমি কোনো বাণী শেয়ার করি না, কিন্তু আপনার সব বাণীগুলো আমি দেখি, ওখানে আমি কমেন্টও করি, আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে মন চাই একটু শেয়ার করি। আমি খুব সাহস নিয়ে সত্যি কথা বলা আপনার সেই সাহসটা আছে, বাট আমি যেহেতু ফিমেল, আমি একা, আমাকে সবাই খালি অ্যাটাক করে। বিয়ে দিয়ে দিতেছি। ওই আপনারা কেউ বিয়ে করতে চলে ভিডিও নিচে লেখেন, আমরা পাত্র খোঁজা শুরু করলাম। কি টাইপ পাত্র লাগবে তোমার বিবাহযোগ্য? না, এখন আমি বিয়ে করব না, এখন আমার রানিং ক্যারিয়ার। আমার ইচ্ছা আছে আমি মুভি করব, সো আমি নিজেকে রেডি করছি, তার পরবর্তীতে চিন্তা করব। হিরোইন? হিরোইন? क्या बात। সাকিব খান ফার্স্ট প্রায়োরিটি তো উনি। উনি আর আছেই কি অ্যাকচুয়ালি? এখন আমাকে এটাও একটা লাস্ট হচ্ছে একটা কোশ্চেন করছিল, সাকিব খান তো সাকিব খান। অভিনেতা আর নায়কের মধ্যে অনেক পার্থক্য। এখন আমি যদি ইন্ডাস্ট্রির বয়সটা অনুযায়ী যদি দেখি, সাকিব খান ভাই তো অনেক সিনিয়র। অবশ্যই যে কোনো নায়িকা, যে কোনো মেয়ে তার সাথে কাজ করার জন্য আগ্রহী থাকবে, নট অনলি মি, সবাই। এনিওয়ে, কারণ উনি স্যার আর কোনো ব্র্যান্ডই দাঁড়ায় নেই। সেটাই, যদি সালমান শাহ স্যার থাকতো তাহলে হয়তো কেউ থাকতো, মান্না স্যার থাকতো তাহলে কেউ থাকতো। আমার দুর্বলতা জায়গায় আঘাত দিছ। মান্না হচ্ছে আমার কাছে, আমার জীবন দশায় যত নায়ক দেখছি, মান্না ইজ মাই হিরো। দেখার সুযোগ হয়েছে কখনো সামনাসামনি? না, সুযোগ হয়নি, তখন অনেক ছোট ছিলাম আমি যখন উনি মারা গেছে। আমার একটা ইন্টারভিউতে উনি আমার কাঁধে হাত রেখে বলছিলেন যে শোন, যেদিন দেখবি রিক্সাওয়ালা তোর ভাড়া নিতেছে না, তুই সেদিন আল্লাহকে শুকরিয়া করবি, আল্লাহ তুমি আজকে আমার স্টার বানাইছো। তার আগ পর্যন্ত কেউ স্টার না। এক্স্যাক্টলি, এটা কইছিল, রিক্সাওয়ালা যেদিন দেখবি ভাড়া নিতেছে না, সেদিন তো স্টার, এর আগ পর্যন্ত স্টার না। এখন রিকশাটা যদি আমি সেলফি তুলতে চাই তখন তো একটা সমস্যা। অবশ্যই তাহলে স্টার। এটা আমার সাথে হয়েছে, এই জন্য বলছি। ও দ্যাটস নাইস। এই ব্যাপারটা সুন্দর, কিন্তু যখন এটা পাবলিশ হবে তখন বলবে কি, ও না এরা রিকশাওয়ালার সাথে ছবি তুলছে। আই উইল লাভ টু। আমি তো রিকশাওয়ালাদের হাক করি, জরে ধরি, আমার না, ভালো লাগে। আপনি করেন ঠিক আছে, কিন্তু আমাদের হেটার্সরা তো অনেক, তারা তো এটা বলবে, ও রিকশাওয়ালা, এতদিন শুনছি সুগার ড্যাডি আছে, এখন রিকশাওয়ালাতে চলে গেছে, নাইরার লেভেল এত নিচে নেমে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। করুক, তারা আছে বলেই আমরা জীবিত আছি। অবশ্যই, আমার খুব ভালো লাগে তারা আমাকে নিয়ে সারাদিন কথা বলে, এত গসিপ করে। আমার তো সময় নেই তাদেরটা শোনার, আমাকে স্ক্রিনশট পাঠায় সবাই, আমি মাঝে মধ্যে দেখি, দেখে ফেলে রেখে দিই। আমাকে বলে আপু কোনো অ্যাকশন নেন না কেন, কী অ্যাকশন নেব। আর সেকেন্ড হচ্ছে, কিছু হলুদ সাংবাদিক অ্যাওয়ার্ড শোতে গেলে উপর থেকে ভিডিও নেয়, তো উপর থেকে ভিডিও ক্যামেরা উপরে করবো, আমি তো ভুলেই গেছি। আচ্ছা হ্যাঁ, ও আমি তো হলুদ সাংবাদিক না, সরি। সো তারা হচ্ছে উপর থেকে ভিডিও নেয়, ওনার নিচে আসলে জায়গা পায় না। নো, তাদের ইন্টেনশন আলাদা, একটু অন্যরা তাদেরই দোষ দিব কই বলো? আমরা দেখি তো সেই ভিডিওই, বাংলাদেশে 18 কোটি মানুষ ওই ভিডিওগুলোই দেখে। ওটাই কিন্তু ভিউজ হয় বেশি। হ্যাঁ, কারণ আমরাই তো দেখি।
এক্স্যাক্টলি, কিন্তু সমস্যা হয় তাদের কি তো দোষ না, সাংবাদিকদের দোষ না, এখন দোষ আমাদের। কিছু মানুষ আছে না রোস্টিং ভিডিও করে, কিছু লোক আছে রোস্টিং ভিডিও করে, এটা তারা এখন বন্ধ হবে, এটা টাইম বন্ধ হয়েছে। হলে তো আমি খুব খুশি, কারণ আমাকে Already নিয়ে যে হয়ে গেছে। পরিমাণ রোস্টিং করে, আমার বিভিন্ন ওই ক্লিভেজ দেখা যাচ্ছে যে আমার, তো ওই ক্লিভেজ দেখানোর ভিডিওগুলোকে ক্রপ কাট করে করে নিয়ে নিয়ে অনেক ভিডিওস রোস্টিং করছে। তো তখন আমার কাছে মনে হয় যে তারা কেন এভাবে করে ভিডিওগুলো নেয়, কারণ আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি উপর থেকে যদি ভিডিওটা নেয় অবশ্যই আমাকে দেখা যাচ্ছে। আমি তো আর এত আমি ওই দিন একটা ফ্রক পরা ছিলাম, তারপরে উপর থেকে দেখা যাবে। সো এইগুলো খুব অকওয়ার্ড লাগে। তো লাস্ট আমাকে বলছিল একজন যে ভাইয়ের ওয়াইফ জি, প্রতিবাদ প্রতিবাদ করেছিল। করছে, তো খুব আপনি ভালো কাজ এটাকে করছে। কি বলে দেখেন? আমাকে অবশ্যই ভালো কাজ করছে। অবশ্যই ভালো কাজ এটা করছে। যদি আমার সাথে আমার চোখে পড়েনি কখনো, নেক্সট টাইম যখনই পড়বে তখন আমিও নিজেও ডাক দিব, কারণ আমিও সেম সিচুয়েশন ফেস করতেছি। কারণ আমাদেরকে নিয়ে অনেক ট্রোল করা হয়, যেটা হচ্ছে আমরা নিতে পারি না, আমাদের নিজেদের কাছেই খারাপ লাগে। আমাদের ফ্যামিলি মানুষ তো আমাদেরকে দেখে, আমাদের তো পরিবার আছে, তো তারা কি বলবে? বলবে যে এই না, মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে, মিডিয়াতে কাজ করতেছে। আমাকে না বলুক, তারা নিজেরাই বলবে, বা আমার বাপ মাকে না বলুক, তারা নিজেরা বলবে না, মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে। মানে তার চোখে ধরো ফ্যামিলি অ্যালাউ করলেও যখন বাইরের মানুষ অনেক কথা বলবে তখন ফ্যামিলির গায়ে লাগবে, অবশ্যই। সন্ধিহান হয়ে যাবে, তাইলে কি আমি কোথাও ভুল করছি কিনা। হ্যাঁ, তখন দেখা যাবে কি আমার ফুপুরা বা চাচারা বলবে যে না, মেয়েটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে, এরকম কিছু চিন্তা ভাবনা আসতেই পারে। আন্ডারস্ট্যান্ড। তো এই জন্য আসলে আমি নিজেও এখন ওপেন ড্রেস পরা একটু কমাই দিছি, বেসিক্যালি হচ্ছে অ্যাওয়ার্ড শোগুলোতে, কারণ সাংবাদিকদের সামনে তো কোন জায়গা থেকে কোন দিকে ফুটেজ নেয় কেউ বলতে পারে না। দ্যাটস ওয়াই আর অ্যাঙ্গেল তো ম্যাটার করে, কোন অ্যাঙ্গেল থেকে নিতেছে। এটাই এখন এটা তো আর আমি দেখছি না কে কোন জায়গা থেকে নিচ্ছে, এখন মোবাইল যার হাতে আছে সেও সাংবাদিক। হ্যাঁ, অনেক ক্ষেত্র পড়ছে। এনিও ব্রাদার, আমরা শেষ করবো, এনিথিং টু সে? কি বলবো, আসলে নেগেটিভ কমেন্টসগুলো আর নিতে পারি না। নেগেটিভ পাবলিসিটি, নেগেটিভ ইন্ডাস্ট্রির লোকেরাই যে আমাকে নিয়ে পচাচ্ছে, আমাকে নিয়ে বলছে, এই জিনিসগুলাই অসহ্য। মানে আমি চাই ইন্ডাস্ট্রিটা সুন্দরভাবে কাজ করুক, সবাই কাজ করুক, যোগ্যতা অনুযায়ী সবাই অ্যাওয়ার্ড পাবে, শুধু যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি এমন না, আমার পরে দেখা যাবে আরও আমি যতগুলো পাচ্ছি এর থেকে বেশি অন্য কেউ পেতে পারে। তো আমি বলবো আপনারা কাজ করে যান, চেষ্টা করে যান, অবশ্যই আপনাদের ফল আপনারা পাবেন, কিন্তু কাউকে নিয়ে বুলিং করবেন না, কারণ নাম নিয়ে ডাইরেক্ট কোনো কথা বলবেন না। আপনার ভালো না লাগলে ইগনোর করবেন, ব্লক করে দিবেন, আপনি দেখবেন না তাকে, বাট শুধু তাকে নিয়ে কথা বলার মতো সময় কেন নষ্ট করবেন? সময়টা আপনি নিজের কাজে লাগান, কাজ করেন, ভালো কাজ করেন, ডিজি ইন্ডাস্ট্রিটা সুন্দর করেন। আর বাংলাদেশে এখন ফিমেল ডিজেরাই রাজত্ব করছে, ফিমেল ডিজেরাই রাজত্ব করবে, মেল ডিজেদের এখন কোনো দামই নেই। খাওয়া নাই আমাদেরও প্রেজেন্টারও, ছেলে প্রেজেন্টারদের কোনো খাওয়া নাই। আমি আর দেবাশিস দা টিকেছিলাম, লাস্টলি আমরাও নাই। এটাই হয়, আপনারা এখনো আছেন, আপনারা লিজেন্ড, আপনারা না থাকলে কিভাবে হবে? না, বাট এটা রিয়ালিটি। লাস্ট অ্যাওয়ার্ড শোতে তো দেবাশিস দাদা তো আমাকে অ্যাওয়ার্ড দিল। দেবাশিস দা তো আমার গুরু, আমি জানি, দেখো আমি পায়ে হাত দিয়ে সালাম করি। ওই লোকটারে দেখে আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি। ও মাশাআল্লাহ। ওই পথের বাছানি না করলে আসতেও ইচ্ছা করতো না ইন্ডাস্ট্রিতে। দাদারে দেখি ইন্ডাস্ট্রিতে এসছি। এনিওয়ে, থ্যাংক ইউ ব্রাদার, গড ব্লেস ইউ অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।